আসসালামু আলাইকুম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ইট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির অফিসিয়াল পেজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা তাকিয়ে আছেন মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের দিকে, মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের ১ নম্বর কোর্টের দিকে। কখন যেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই কাঙ্ক্ষিত শ্রমের ন্যায্য অধিকার, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় এর বাস্তবায়নের সংবাদ, সেই অপেক্ষায় চাতক পাখির মতন তাকিয়ে আছে বাংলার প্রায় ৪৭,০০০ সদস্য ও তার পরিবার। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজকে একটি জিনিসের সাক্ষী হলেন। একই দিনে আপনারা দেখেছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট এর ওয়েবসাইটে প্রথমে গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি ৩১ নম্বর সিরিয়ালে ছিল, তার ৪০ মিনিট পরেই সেটা কমে এসে ২৯ নম্বর সিরিয়ালে আছে আগামীকাল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। কার্যতালিকায় আসার সাথে সাথে ২ নাম্বার কমে গেছে, এটা অবশ্যই আল্লাহর রহমত আমরা মনে করি। তবে সবাই আল্লাহকে ডাকুন, মহান আল্লাহর প্রতি সকলেই দোয়া প্রার্থনা করুন। অবশ্যই মহান আল্লাহ পাক গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের এই কান্নার, এই কষ্টের অবশ্যই শেষ করবেন। সে জায়গা থেকেই আমি সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যদের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আইন ও আদালত, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, যে কারণে আদালতের প্রতি আমরা ধৈর্য সহকারে দীর্ঘদিন যাবৎ তাকিয়ে আছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখনোই কোনো আন্দোলনের মত নেই এবং আন্দোলনকে সমর্থন আমরা করি না। আমরা সর্বসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইতিপূর্বে আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সেই ২০১৭ সাল থেকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয় এবং ১৯ সালে আপনারা জানেন ঐতিহাসিক রায় দেয়, যে রায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ১১ সালের জুন মাসের ২ তারিখ থেকে জাতীয় গ্রেডের ১৯তম ২০তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য সর্বোচ্চ আদালত আদেশ দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ হেরে গিয়ে তারা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেন, যে আপিলটি বর্তমান চলমান। গতকালকে প্রাইমারি স্কুলের যে দপ্তরিরা আছে তাদের একটি মামলার রায় হয়েছে, যেটা আমরা শুনতে পেলাম। তাদের মামলাটি ২০ সালে আপিল হয়েছিল, আমাদের আপিলটি ২১ সালে। তো যাই হোক, আমার বিশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়েই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ২৩০ বছরের দাসত্ব মুক্তির সময় নির্ধারণ করা হবে এবং সেটা ২৩০ বছরের দাসত্ব মুক্তি থেকে এই বাহিনীকে মুক্তি দিয়ে একটি আধুনিক বাহিনীতে রূপান্তরিত করবে এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাত দিন ২৪ ঘন্টা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দায়িত্বর ক্ষেত্রে আরও যত্নবান হবে বলে আমরা আশ্বস্ত এবং বিশ্বাস রাখি। কারণ এখন আমরা যে বেতন পাই ৬,৫০০ মহল্লাদার এবং দফাদার ৭,০০০ টাকা, যেটা দুই ভাগে থেকে দেয়া হয়, যে বেতন দিয়ে আসলে একটি মানুষেরই খরচা হয় না।
আর একটি পরিবার কি করে চলতে পারে, এই কষ্টের জন্য প্রতিদিনই গ্রাম পুলিশ সদস্যদের যে আর্তনাদ, তাদের ফোন দিয়ে আমাকে অনেক সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। আমরা বিভিন্ন সময় দেখছি, যেমন জলঢাকার একজন গ্রাম পুলিশ সদস্য ঋণের দায়, একজন রাষ্ট্রের কর্মচারী, তিনি ঋণের দায় আত্মহত্যা করেছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাছাড়া তার কোনো রাস্তা ছিল না, কারণ সে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য। এটাই ছিল তার অপরাধ। আর গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি নেওয়ার কারণেই তার জীবনটি স্বেচ্ছায় দিয়ে দিতে হয়েছে। আমরাও পরিবার পরিজন নিয়ে এতটা কষ্টে আছি, নুন আনতে পান্তা পোড়ায়, ঘরে বাজার নাই, চাউল নাই, লবণ নাই, এনে দিতে পারি না। পরিবারের সদস্যরা তারপরও কতক্ষণ সহ্য করবে এই অভাব অনটন? আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পরিবারের কাছে যতটা অপরাধী হিসেবে সারা বাংলাদেশে, আমরা আমাদের পরিবারের কাছে সর্বোচ্চ অপরাধী। আমার বিবেক এবং আমার জায়গা থেকে আমার মনে হয় এই গ্রাম পুলিশ সদস্যদের সকলকেই আইনের আওতায় আনা উচিত, কারণ আমরা পরিবার পরিজনের ঠিক মতন ভরণ পোষণ করতে পারি না। এ কারণে অবশ্যই আমরা অপরাধী। আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? ফাহিম হোসেন, আল্লাহ সকল গ্রাম পুলিশের মন আশা পূর্ণ করে দাও। আলহামদুলিল্লাহ ভাইয়া। সাগর ভাই, বড় ভাই, আমি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আমিনুল রহমান ভাই, লাল মিয়া কি জামিন হয়েছে একটু জানাবেন? না ভাই, লাল মিয়ার জামিন হয় নাই। জামিন হইতে হয়তোবা আরও অনেক সময় লাগবে। এত তাড়াতাড়ি জামিন পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না, এমনটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন? ভাইজান মিজান বলছিলাম, উজিরপুর, বরিশাল। হ্যাঁ মিজান ভাই, আমি একটু লাইভ আছি, লাইভ থেকে বের হই তারপর কথা বলি ভাইয়া। আপনার কথা একটু জরুরি কথা হবে, তাহলে আমি ফোন দেবো। কতক্ষণ পরে দেবো? আধা ঘন্টা পরে দেন। আচ্ছা ভাইয়া, ওকে ওকে। আসসালাম। এস ষষ্ঠী গ্রাম পুলিশ। উজ্জ্বল ভাই, আপনি কোথায় আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ, আমি বাড়িতে আছি, আমার বাড়িতেই এখন আছি, এই আর কি। আদালতের লিস্ট আপনারা কালকে জানতে চেয়েছিলেন, আমি বলেছিলাম যে আজকে 5টার পরে বা 6টার পরে আপনাদেরকে জানাতে পারবো। ইনশাল্লাহ মামলাটি কার্যতালিকায় এসেছে আলহামদুলিল্লাহ, এবং একই দিনে 31 নম্বর সিরিয়াল প্রথম ওয়েবসাইটে প্রকাশ হয়েছে, পরবর্তীতে 29 নম্বর সিরিয়াল প্রকাশিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। দেখেন, শুনানিতে না কমেই এমনি 2টা নাম্বার সিরিয়াল আগায় গেছে। এ মর্মে আমি মনে করি অবশ্যই আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয়, তবে অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি সদয় হবেন এবং গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন তিনি পূরণ করবেন। নেক নিয়ত সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার, আমি বারবারই যে আপনাদেরকে বলছি, সকলের ঐক্যবদ্ধভাবে এবং মন থেকে খাস নিয়তে দোয়া করবেন। হয়তোবা খুব শীঘ্রই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি হয়তোবা ধরা দিতে পারে এবং গ্রাম পুলিশ বাহিনীর 230 বছরের দাসত্ব মুক্তি হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার
আপনারা দেখেছেন দেশের মূল বিষয়গুলো নিয়ে কাজ করছে, যে সংস্কারগুলো করছে, রাষ্ট্রের সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলো করছে। আমরা আশাবাদী, যদি গতকালকে আজকে আজকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের যে ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে, সেই আপিলের সংবাদ আপিলের যে সংবাদটি সিরিয়াল নাম্বারটি দেওয়ার আগেই আজকে যে মহামান্য সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে মামলার সিরিয়াল দেখলাম, 77টি মামলার শুনানি হয়েছে। 77টি মামলা 1 নম্বর কোর্ট দেখেছে, আলহামদুলিল্লাহ। তো এটা যদি হয় তাহলে তো কালকে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হলেও হতে পারে। তো এর জন্যই আমি আপনাদেরকে বলবো, আবার কালকে হয়তোবা 10টা মামলা করেই কোর্ট নেমে যেতে পারে। আসলে এটা সম্পূর্ণই কোর্টের এখতিয়ারভুক্ত। কয়দিন কয়টা করতে পারবে না পারবে এটা বিচারপতি মহোদয়গণই জানেন, কারণ এ ব্যাপারে অগ্রিম কোনো কিছু বলার সুযোগ নেই। তবে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা সকলে দোয়া করবেন গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি যেন পূরণ হয়। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি পূরণ হওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা সবাই যেন এগিয়ে আসি এবং মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের কার্যক্রমগুলো সুন্দরভাবে শেষ করতে পারি। আপনাদের ঐক্যবদ্ধতার বিকল্প কোনো কিছু নেই। আর গ্রাম পুলিশ বাহিনীর এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য সকলের ভূমিকা রাখতে হবে। সে ভূমিকা হলো রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা, এবং রাষ্ট্রের আমরা যে দায়িত্বগুলো পালন করি সেই দায়িত্ব পালনকালে অবশ্যই হয়তোবা একটা ছবি বা একটা ভিডিও রেখে সেটা অনলাইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর কার্যক্রমগুলো ছেড়ে দেওয়া, প্রকাশ করা, এটা হচ্ছিল আপনাদের দায়িত্ব। যারা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে দায়িত্ব পালন করছেন সকলকেই আমি অনুরোধ করছি, সকল গ্রাম পুলিশ সদস্যদের, কারণ এটা ডিজিটাল যুগ। সোশ্যাল মিডিয়া, ফেসবুক সারা বিশ্ব মিডিয়া হিসেবে এটা পরিচিত এবং বিশ্ব মিডিয়া হিসেবেও অনেকে চেনে। যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলি, সেটাকে আবার অপর নাম হলো বিশ্ব মিডিয়া। তো যাই হোক, আপনি একটি পোস্ট দিবেন, সেটা ছড়িয়ে যাবে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। যদি সেই ভিডিওটি, যদি সেই ছবিটি মানুষের হৃদয়ে লাগে, তো আমাদের কার্যক্রমগুলো এবং আমাদের কষ্ট দুঃখের কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাষ্ট্রের যারা মালিক জনসাধারণ আছেন তাদের কাছে তুলে ধরা। কারণ গ্রাম অঞ্চলে আসলে এই গ্রাম পুলিশ সদস্যদের কার্যক্রমের ব্যাপারে গ্রাম অঞ্চলের মানুষরা সুপরিচিত, এবং তারা গ্রাম পুলিশ সদস্যরা যে রাত দিন তাদের সেবা দিয়ে যাচ্ছে সে বিষয়গুলো আপনারা যে মিডিয়া আছেন, বড় বড় যে মিডিয়াগুলো আছেন, আমি অনুরোধ করব একজন গ্রাম পুলিশ হিসেবে যে আমাদের কার্যক্রম নিয়ে আপনারা নিউজ করুন এবং সেটা ঊর্ধ্বতন মহল পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। সকলের জায়গা থেকে যদি এগিয়ে আসে তাহলেই গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশাটি শেষ হবে বলে মনে করি। আর যদি আপনারা সকলেই যে হয়ে যাবে, এমনি এমনি হবে, এভাবে কোনো মত পোষণ করেন বা কোনো কিছু জানানোর চেষ্টা করেন, তাহলে আসলে কোনো দিনই সেটা শেষ হবে না, সেটা শেষ আমরা করতে পারবো না। কারণ আমি আমার জায়গা থেকে সকল কাজ করার শক্তি হলো আপনারা যদি আদালতের কাজটি দ্রুত শেষ করার জন্য শক্তি প্রয়োগ করেন আমাকে, মানসিকভাবে আর্থিকভাবে যদি সহযোগিতার হাত বাড়ান, তাহলে হয়তো বা কাজগুলো আমার জন্য সহজ হবে। তাছাড়া কিন্তু আমি পারবো না ভাই, এটাই সত্য। আলমগীর ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ধন্যবাদ ভাই। ষষ্ঠী ভাই, উজ্জ্বল ভাই, আজকে গাইবান্ধা জেলায় গ্রাম পুলিশের দুঃখ দুর্দশা নিয়ে আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, এভাবে আলোচনা করতে হবে এবং সে আলোচনাগুলো মিডিয়ায় আসতে হবে, এবং কাজের বেশিরভাগ লোক দায়িত্ব পালনকালে দেখেন সেই ভিডিও চিত্রগুলো বা ছবি
মাধ্যমে সেগুলো প্রকাশ করার চেষ্টা করবেন, যেগুলো আমরা দায়িত্ব পালন করে থাকি। সেই দায়িত্বর ভিডিওগুলোই বেশিরভাগ প্রচার করতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। মামুন ভাই, আপনার মিজান ভাইয়ের জরুরি কথাটা শুনেন এবং সবাইকে শোনান। মামুন ভাই, মিজান ভাইয়ের ইমার্জেন্সি কথাটা লাইভে শোনাবো। আসলে কোন বিষয়ে কথা বলবো আমি জানি না, তো সব বিষয় কি লাইভে শোনানো উচিত একটু বলবেন মামুন ভাই? আসলে কোন বিষয় সে বলবে আর এ বিষয়ে কোনো মানে আপনার কোনো ধারণা আছে কিনা আমি জানি না, যদি থাকে তাহলে বলবেন। আপনি কি মিজান ভাইয়ের কাছাকাছির কোনো গ্রাম পুলিশ কিনা? বুদারুদা, কেমন আছেন আপনি? তো বুদারুদা, আমি আপনাকে একটি কথাই বলবো, গ্রাম পুলিশের রায়টা আনতে পেরেছি এ পর্যন্ত, আপিল ডিভিশন পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল মামলা থাকবে, এই কাজগুলো করতে পেরেছি। তো আপনি যে কথা লিখেছেন এই কথার প্রমাণগুলো আপনি দিবেন, কারণ আপনার থানা থেকে, আপনার জেলা থেকে কতটুকু সহযোগিতা করতে পেরেছেন। আপনি কিছুটা সহযোগিতা করেছেন, সেটার প্রমাণ আছে, এটা আমি স্বীকার করি। কিছুটা আপনি সহযোগিতা করেছেন বা এই মামলার আপনি সংযুক্ত বাদীও। তো যাই হোক, আপনার জেলা থেকে, অন্য কোনো থানা থেকে, কোথা থেকে কি করেছেন সেটা অবশ্যই আপনি বলবেন। তো লাইভে এসে বাজে মন্তব্যর চাইতে আপনার গুরুত্বটা হলো, এ পর্যন্ত 4 জন আইনজীবী মারা গেছে, তাদেরকে যে টাকাগুলো দিয়েছিলাম সে টাকাগুলো কিন্তু মারা গেছে। এবং 2024 সালে ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র বেশ কয়েকজন আইনজীবী ছিল, সেই আইনজীবীদের আমাদের ইচ্ছাকৃত কিন্তু বাদ দিতে হয়েছে, আবার নতুন করে আইনজীবী নিয়োগ দিতে হয়েছে। তো এই টাকাগুলো আপনারা কি এই যে 24-এর আন্দোলনের পরে কি একটি টাকাও দিয়েছেন? তো আইনজীবী এবং অ্যাডভোকেট রেকর্ড এগুলো আমরা কিভাবে নিয়োগ দিলাম বলেন? যে আইনজীবীরা মারা গেছে সেই টাকাগুলো মারা গেছে, আপনারা একবার কিছু দিয়েছেন সেটা নিয়েই বিভিন্ন ধরনের কথা বলেন। তো আপনি লাল মিয়া সাহেবকে আরও অনেককেই দিয়েছেন, তো সেগুলো কোথায় গেল? তো ভিত্তিহীন কথা দাদা আসলে লাইভে এসে বলা ঠিক নয়। তবে আপনার সাথে অনেক কথাই আমার হয়েছে, আপনার এগিয়ে আসাটা আমি একান্তই মনে করছি। আদালত ছাড়া গ্রাম পুলিশের স্বপ্ন, বেতন যদি আপনার বাড়ে তাহলে কিন্তু গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হলো না। গ্রাম পুলিশের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, অর্থাৎ মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন। তো যতক্ষণ মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ তো আমাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের ভাগ্যের উন্নয়নের কাজ আমাদের করেই যেতে হবে, তাই না ভাই? বোদারুদা, আসলে আপনারা শুধু নয়, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্য আজকে কষ্টের সাথে জীবনযাপন করছেন, কষ্টের সাথে জীবনযাপন করছি আমরা। আমার পরিবারে, আমার বাড়িতে অনেকেই এসেছেন, আপনারা মনে চাইলে অবশ্যই আপনাদের সকলেরই আমন্ত্রণ রইল, আসবেন, দেখে যাবেন। আমার বাড়ি এসে হয়তোবা নুন ভাত হলেও খাওয়ানোর চেষ্টা করব, খেয়ে যাবেন, দেখে যাবেন আপনার ভাইটা কি করেছে, কি হারিয়েছে, আপনারা কি দিয়েছেন। আসলে হাজারো কষ্টের মাঝেও একটু পরিচ্ছন্নভাবে চলাফেরা করি, যে কারণে মানুষ মনে করে যে আমরা অনেকটাই মনে হয় পেরেছি।
বোদারদা, সবই আমি জানি, সব আপনি যা যা বলছেন আমি সবই জানি। মুজিবুর সাহেব ছিল। এখন আমি তো মামলা ছেড়ে সবাই হারিয়ে গেছে, তাদের ভূমিকা পূর্বে থেকে কতটুকু ছিল না ছিল সবই জানেন। কিন্তু এ পর্যন্ত মামলাটি নিয়ে রিট কমিটির সম্মানিত সদস্যগণ সহ সাইদুল দেওয়ান এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারকে সঙ্গে করে গ্রাম পুলিশ বাহিনীর সেই স্বপ্নটি, দীর্ঘদিনের লালিত স্বপ্নটি পূরণ করার লক্ষ্যে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছি। কিন্তু আপনারাই এলোমেলো হয়ে যাচ্ছেন। আপনারা আজ একদিকে কাল আরেকদিকে মনে করতে আপনারাই বলতেছেন, এমন কিছু বলেছেন সোশ্যাল মিডিয়ায়, আমি বলবো না যে মামলায় হবে না, হ্যান না তেন না, ওইটা সেটা। একটা জিনিস চিন্তা করে দেখেন, গতকালকে যেই মামলাটির রায় হয়েছে সেটা হলো 20 সালের আপিল, আমাদেরটা 21 সালের। তো আমরা অবশ্যই সামনে আমাদেরটা হয়ে যাবে এমন আশাটাই আমরা করতে পারি। যেমন আজকে লিস্টে আসার পরপরই ছিল 31, তার 1 ঘন্টা পরেই 2 নম্বর কমে 29 নম্বর হয়েছে, অর্থাৎ আগামীকালকে গ্রাম পুলিশের মামলাটি 29 নম্বরে থাকছে, আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে খালি সিরিয়ালে থাকলেই হবে না, আমাদের আরও কাজ আছে। তো আমাদের সিনিয়র আইনজীবীদেরকে আদালতে রাখলে ওই দিন কিন্তু ফি দিতে হয়। এখন মামলাটি কিন্তু চিন্তা করেন, আজকে 1 নম্বর কোর্টে 77 নম্বর পর্যন্ত শুনানি হয়েছে। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের সুপ্রিম কোর্টে 1 নম্বর কোর্টে প্রধান বিচারপতির কোর্টে 77টি মামলার শুনানি হয়েছে, দেখেছে আদালত। কিন্তু আবার আগামীকালকে দেখেন হয়তো বা 10টা 12টা হয়ে আদালত নেমে যেতে পারে। আসলে সব মামলা সমান না, এবং সব মামলার শুনানির জন্য সমান সময় লাগে না, কোনোটার বেশি লাগে, কোনোটার কম লাগে, এমনটাই আর কি। অবশ্যই অবশ্যই বুধরদা, ধন্যবাদ আপনাকে। তো যে কাজ করতে পারবে, এখন আপনারা দেখেন, আপনারা এসে মামলাটা শেষ করেন, আদালতের কাজগুলো করেন। আমি পারি আর না পারি জানি না, আমি পারার কেউ না। আমি হয়তো বা তদারকি করার চেষ্টা করেছি, আইনজীবীর সাথে সবসময় লিয়াজও মেনটেন করেছি, এবং আপ টু ডেট সকল বিষয় আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে, পোস্টের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন টাইমে আপনাদেরকে জানাই। এখন আপনারা শুধুমাত্র ঘরে বসে বসে যদি জানার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, তাহলে তো হবে না ভাইয়া। অবশ্যই আদালতে কখন কি প্রয়োজন, সেই প্রয়োজনগুলো আমাদের সকলে মিলে মেটাতে হবে। হ্যাঁ অবশ্যই ভাই, আগামীকাল গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি অবশ্যই কার্যতালিকায় থাকবে 29 নম্বর সিরিয়ালে। ওয়ালাইকুম সালাম উজ্জ্বল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কুড়িগ্রাম জেলা থেকে মোহাম্মদ আলী ভাই, ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। আর যারা লাইভে যুক্ত হয়েছেন সকলের কাছে আমার বিনয়ের সাথে একটি অনুরোধ, লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে সকলেই আমাদের কথাগুলো একটু জানতে পারে, শুনতে পারে, এবং আইনের প্রতি সকলে আস্থা রাখতে পারে। কেউই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা কেউই আদালতের বাইরে, আইনের বাইরে যেতে পারি না, কোনো আন্দোলন করতে পারি না, এটা ইতিপূর্বেই আমরা সকলে জেনে গেছি। তো সে জায়গা থেকে কেউই ভুল ব্যাখ্যার পড়ে বা অন্য কোনো মানুষের কথা শুনে অন্তত গ্রাম পুলিশ বাহিনীর কষ্ট দুঃখ থেকে এই বাহিনীকে মানে কোনো রকমই করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা অন্য মানুষের প্রবচনা শুনে, অন্য মানুষের কথা শুনে গ্রাম পুলিশের পায়ে, গ্রাম পুলিশ বাহিনীর কপালে দুঃখ ডেকে আনবেন না। কারণ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনের প্রতি আমরা আস্থাশীল, আমরা কখনোই কোনো আন্দোলনের প্রতি আস্থা রাখতে পারি না, এবং আমরা কখনোই কোনো আন্দোলন করতে পারি না। আমরা আন্দোলনকে বয়কট করি। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ আইন মেনে চলি, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অবশ্যই আমাদের আইনের মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটাকে পূরণ করা হোক, এটাই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি।
বুদরুদা ধন্যবাদ। এখন পঞ্চগড় থেকে আসা সম্ভব না, আপনাদেরকে আমি কোর্টে আসতেও বলি না। তো আহ, একটা জিনিসই আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে মামলা কার্যক্রমটি পরিচালনা করতে হবে। আপনি না আসতে পারেন, যারা আদালতে যাচ্ছে মামলাটি পরিচালনা করছে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা তো করতে পারেন, তাহলেই তো হয় ভাই। সকলের যে আমরা তো কাউকে আদালতে ডাকছি না। আদালতে আপনি আমি কেউ যদি না যায়, আমাদের আইনজীবী কিন্তু আমাদের মামলা শুনানি করবে। আমাদের কাজ হলো আইনজীবীদেরকে ম্যানেজ রাখা এবং তাদের যে সমস্যাগুলো আছে আমাদেরকে তারা জানাচ্ছে, আমরা সেই সমস্যাগুলো ফেস করছি এবং আইনজীবীর যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা জোগাড় করে তাদেরকে দেব। তারা আমাদের মামলাটা শুনানি করবে এবং পরিচালনা করবে। তো সেক্ষেত্রে আপনার আমার দায়িত্ব কিন্তু খালি ঢাকায় যে আদালতে গিয়ে বসে থাকা না ভাই, দু চারজন গেলেই চলে। যারা মামলা পরিচালনা করছেন তাদেরকে যাওয়ার ব্যবস্থা করেন, তারা যেন আদালতে যেতে পারে এবং কার্যক্রমটি করতে পারে এবং গ্রাম পুলিশের স্বপ্নটিকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেন ফিরিয়ে আনতে পারে। ওয়ালাইকুম সালাম। রাইট কথা বলেছেন অঞ্জল ভাই, আলহামদুলিল্লাহ ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ভাই পঞ্চগড় জেলা থেকে কি যাওয়া যায় না ভাই, এটা সম্ভব না, এটা ঠিক। অঞ্জল ভাই অনেক কষ্টে করছেন, আর একটু করেন ভাই, কিছু দিতে না পারলেও দোয়া তো দিতে পারবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, শুধুমাত্র দোয়ায় এই পৃথিবীতে কিছুই হয় না ভাই। দোয়াটা পেতে হলেও দেওয়ার প্রয়োজন হয়। আমরা মসজিদে যাই, বাড়িতে মিলাদ দেই, যেখানেই দেখেন ওই মোল্লা সাহেবরেও সে যে দোয়া করে দেবে তার জন্য কিন্তু তার নজরানা দিতে হয়। আসলে অর্থ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, শুধু দোয়া দিয়ে কোনো কিছু সম্ভব হবে না। তবে এই যে আমরা দায়িত্ব পালন করছি, চাকরি করছি, তো যদি রাষ্ট্র বলে যে আপনাদের দোয়া করে দিলাম, তো সারাদিন পরিশ্রম করে যে বেতনটাই পাই এটা যদি আমাদের না দেয় তাহলে কি আমাদের পরিবার চলবে ভাই? চলবে না। তো আইনজীবীদের যদি খালি আমরা দোয়া করে দিই তাহলে কি হবে? আইনজীবীরা একটা কথাই বলে, আপনার দোয়া আপনার কাছেই রাখেন, আগে টাকা দেন। দোয়া পরের বিষয়, আগে টাকা দেন, এইভাবে বলে ভাই। তো অনেক কথাই আসলে লাইভে বলা যায় না। আপনাদেরকে একটি কথাই বলবো, কিছু কিছু বিষয় আছে বিবেক বিবেচনা করে আমাদের চলা উচিত। আপনার বিবেক বিবেচনাটা যদি না থাকে কখনোই আপনি সফল হবেন না। আপনি একদিনকার জন্য ঢাকায় আসতে গেলে এবং ফিরে গেলে বাড়িতে গেলে আপনার কত টাকা খরচা? এই যে আন্দোলনের ডাকে অনেকেই ভুলভাল বুঝে ঢাকা চলে এসেছিলেন, আন্দোলন করেছেন, তো আপনাদের কত টাকা করে খরচা গিয়েছে। কিন্তু আপনি মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের জন্য কয় টাকা দিয়েছেন? বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন। অবশ্যই আপনার বিবেক তখন জাগ্রত হবে এবং আপনি অপরাধী হয়ে যাবেন যে না, আমি দিতে পারিনি। অবশ্যই বুদরুদা, অবশ্যই করে এবং করবেন আশা রাখি। মোহাম্মদ আলী ভাই, অবশ্যই আশা করব আপনারাও সহযোগিতা করবেন। সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভাই। দোয়া তো আছেই, অবশ্যই দোয়া করতে হবে। পরিবারের যে সদস্যরা আছে তারা করবে দোয়া, আর আপনার আমার দায়িত্ব হলো অর্থ। এখন আমি একজন গ্রাম পুলিশ, আপনিও একজন গ্রাম পুলিশ। এখন আপনি খালি আমাকে দোয়া দিচ্ছেন। এখন আমি যে ঢাকায় যাব ভাই, গাড়িতে উঠলেই আগে কয় দোয়া দরকার নাই, আগে টাকা দাও। টাকা না দিলে তো ঢাকায় আমার যাওয়া হবে না ভাই, ঢাকা যেতে পারবো না। এটাই স্বাভাবিক নয়?
তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলো। শুধুমাত্র ভালোবাসার মানুষ, একই পোশাকের মানুষ আমরা। এই বাহিনীতে চাকরি নিয়েছি বিধায়ী আপনাদের সাথে পরিচয় হয়েছে। যত দূরেই চোখ যাক না কেন, যদি গ্রাম পুলিশ বাহিনীর এই পোশাকটাকে দেখি, নিজের মন থেকেই মনে হয় যে তার কাছে যাই, একটু পরিচিত হই, একটু কথা বলি, কেমন আছে তারা। আমার চোখে দেখা, আমি যেখানে যাই না কেন, যদি এই পোশাকের কাউকে পাই, মনে হয় যে আমার রক্তের ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। কেন জানি এই পোশাকটার প্রতি, এই বাহিনীর প্রতি, গ্রাম পুলিশ বাহিনী যেন একটা অনুভূতির নাম হয়ে দাঁড়িয়েছে, যা বলার ভাষা আপনাদের কাছে আমি বলে বোঝাতে পারবো না। কেনই বা এটা মনের জায়গায় চলে এসেছে, বিবেকের কাছে চলে এসেছে জানি না। তবে এই পোশাকটিকে অনেক বেশি ভালোবাসি। এই পোশাকের মানুষগুলোকে স্যালুট জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের প্রতি অনেক অগাধ ভালোবাসা নিয়েই পথ চলি। তো এই বাহিনী সদস্যরা আমাকে কি দিয়েছে, কি দেবে, সেটা নিয়ে কখনোই ভাবিনি, বা কখনোই আপনাদের কাছে এমন কোনো চাওয়া পাওয়া উজ্জ্বল খানের নেই। তবে আপনাদের অধিকার আপনারাই ছিনিয়ে এনেছেন মহামান্য হাইকোর্ট থেকে, সেটা বাস্তবায়নটি আপনারা করে নেবেন। হয়তো বা দায়িত্ব দিয়েছিলেন মামলাটি পরিচালনার, সেই পরিচালনার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে মহামান্য হাইকোর্টের রায়টি আপনাদেরকে এনে দেওয়ার জন্য। আদালত দিয়েছে, আপনারা পেয়েছেন রায়, সেই রায়টি বাস্তবায়নের দায়িত্ব থেকে দূরে সরে কি থাকা যায়? আপনারা কেন দূরে সরে রয়েছেন? এগিয়ে আসুন। নিজের মামলা, নিজের অধিকার নিজেরই পূরণ করতে হবে। শুধুমাত্র আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লিখে, পোস্টে কমেন্ট করে নিজেদের দায় আর এড়িয়ে যেতে পারি না। আপনার আমার সকলেরই দায়িত্ব গ্রাম পুলিশের স্বপ্নটি বাস্তবায়নের জন্য এগিয়ে আসা। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেশি সময় আপনাদের মাঝে থাকবো না। ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি। আল্লাহ হাফেজ। অনেকেই যুক্ত হচ্ছেন, বের হয়ে যেতে নিলেই দেখা যায় যে তখন ডবল লোক যুক্ত হয়। দেখেন আস্তে আস্তে লোক বাড়ছে। আসলে লাইভটা শেয়ার করে দিলে সকলে লাইভটা সহজে পেয়ে যেত এবং সবাই লাইভে যুক্ত হতে পারতো এবং একই কথা বারবার বলা লাগতো না। তো সকলের কাছে আমার অনুরোধ, সকলেই এগিয়ে আসবেন। আসলে এগিয়ে আসার বিকল্প নেই। আমার একার কোনো দায়িত্ব না, একার কোনো কাজ না, এটা সকলের কাজ, সকলের দায়িত্ব আছে, সকলে মিলেই করবেন।